প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চন্দ্র ভট্টাচার্যের একক চিত্রকলা প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। প্রদর্শনী চলবে 21 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। যা শুনলাম তাতে মনে হলো ওদের মধ্যে প্রেম আছে। মিথিদি, কি বলিস? মুবির আর প্রীতির মধ্যে প্রেম? আমি নিজের কানে শুনছি। এই কি শুনছিস বল না। তুমি কি চাও না আমার বাবা আসুক? না না, সেটা কেন, আঙ্কেল অবশ্যই আসবে। তাহলে আচ্ছা মিষ্টি, একটা কথা বলতো, আসিফের সাথে তোর সম্পর্কটা এখন এক্সাক্ট কোন জায়গায় আছে? তুই কি ডিভোর্সের কথা ভাবছিস? না খালা, মানে এখনই এরকম কোনো সিদ্ধান্ত নেইনি, আর এগুলো নিয়ে ভাবছি না। দেখি আর কিছুদিন দেখি আর কি। রাত 9:30 থাকছে একক নাটক। তুমি ব্যাপারটা উপভোগ করো তো। যাই হোক, আমি তোমাকে একটু দেখি। দেখার জন্য বাসা তো খারাপ জায়গা ছিল না। ভালোবাসা থাকলে এই নীল দিনের ঘরে নীল পানির সমুদ্রের চেয়ে সুন্দর হয়ে উঠবে। উঠবে মানে? এখনো কি হয়নি? ফেসবুকে ঢুকলেই দেখি হানিমুনে মালদ্বীপ। মালদ্বীপে যাবা? ফাইনাল তো? তাহলে আমরা মালদ্বীপে যাব। আমার থেকে বেশ কিছু টাকা ছিনতাই হয়ে গেছে স্যার, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যায়? বেতন টেতন ঠিক মতো হচ্ছে তো? নিজেকে ক্ষমা করতে পারছি না। আমরা যদি মালদ্বীপ না যাই। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার একটি বিরতি নিচ্ছি। দর্শক নন্দিত ওয়েব টেলিফিল্ম এখন এনটিভির পর্দায়। কখনো সোহানা বন্দায়, কখনো নিশা বন্দায়। কি অপু? ওয়েব টেলিফিল্ম 19-20, পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। বিবাহ আমি করতেছি। আমি জানি তুই বিয়ে করবি না, তোর সমস্যা আছে। বিয়ে করব না তাই বলে ইয়েও করব না, তা তো না জানে মান। দেখবেন শুক্রবার দুপুর 2:30 এনটিভিতে। এই নে আমার বিয়ের কার্ড। আমি চাই ওই দিন ওই এলাকার আশেপাশেও যাতে তুই না থাকিস। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন।
প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াডের পরিচালক রবিন ফকির। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমরা জানি যে প্রত্যেক বছর বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অ্যাস্ট্রো অলিম্পিয়াড আয়োজন করে থাকে এবং সেই ধারাবাহিকতায় এবছরও আয়োজন করা হয়েছে। কেমন যাচ্ছে বা কোন পর্যায়ে আছে এখন? এবছর আমাদের অ্যাস্ট্রো অলিম্পিয়াড যেটা আয়োজন 21তম বারের জন্য। এর আগে আমরা 20টা বছর পার করেছি, 20তম বার শেষ করে 21তম বছর, এবং অ্যাস্ট্রো অলিম্পিয়াডের সঙ্গে আবার যুক্ত হয়েছে টাইটেল স্পন্সর হিসাবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ কারণে হচ্ছে আমাদের পুরো অলিম্পিয়াডের নামকরণটা করা হয়েছে 21তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026। খুব ভালো হচ্ছে। এবং আজকে ইতিমধ্যেই সবাই জানেন যে আমাদের 17 তারিখ থেকে রিজিনাল যে রাউন্ড আঞ্চলিক পর্বের পরীক্ষা শুরু হয়েছে। আজকে 18 তারিখ এবং আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে। আর আমাদের এই আয়োজনটা শুরু হয়েছে জুন মাস থেকে কার্যক্রম শুরু হয়, মাসব্যাপী তো চলে আমাদের, বছরব্যাপী, কিন্তু জুন থেকে আসলে আমাদের তোড়জোড় করে কার্যক্রমটা শুরু হয়, প্রচারণা শুরু হয়। তারপর পৃষ্ঠপোষকতা সেগুলো আস্তে আস্তে হচ্ছে এক এক করে হচ্ছে যোগ দেয়। আমাদেরও হচ্ছে চারদিকে প্রচারণা, রিজিনাল প্রত্যেকটা হচ্ছে আয়োজক যারা আছেন তাদেরও হচ্ছে প্রচারণা জুনব্যাপী শেষ হয় এবং রেজিস্ট্রেশন পর্বটা শুরু হয় গোটা বাংলাদেশ ব্যাপী। তারপর একটা প্রাইমারি সিলেকশন হয় এবং এবছর আমরা যেটা করেছি, সাধারণত অলিম্পিয়াড কি করি আমরা, জাতীয় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে 3টা ধাপে আমরা পুরো প্রতিযোগিতা আয়োজন করি আমরা। এবছর নতুন একটি ধাপ আমাদের যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অনলাইন ভার্সন। আমাদের ভেন্যু থাকে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে 10 থেকে 11, কখনো 12। তো এবছর হচ্ছে আমাদের ঢাকা সহ সব মিলিয়ে হচ্ছে ঢাকার বাইরে 9টি এবং ঢাকা সহ 10টি কেন্দ্র। তো এর বাইরেও তো অনেকে থাকে জেলা পর্যায়ে, 64 জেলায় আরও অংশগ্রহণকারী শিক্ষার্থী থাকে, ওদেরও তো অংশ নিতে ইচ্ছেটা হয়। তো মনে হলো যে ওদের জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি। তো আমরা অনলাইন ভার্সনটি এবছর যুক্ত করেছি। সেই ধারাবাহিকতা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের অফিসিয়াল আসলে পরীক্ষার পর্বটা শুরু হয় 3 জুলাই থেকে। মানে অনলাইনের মাধ্যমে সেটা অনলাইনে হচ্ছে গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে হচ্ছে অংশগ্রহণকারী অংশ নেয়। কি ধরনের পরীক্ষাটা ছিল? মানে অনলাইনে যেহেতু পুরোটা এমসিকিউ এবং এখানে আসলে কয়েকটা ধাপ থাকে, যে এখানে আসলে এমসিকিউর মধ্যে হচ্ছে আপনার ইন জেনারেল মহাকাশ বিজ্ঞান, বিদ্যা, জ্যোতির্বিদ্যা নিয়ে প্রশ্নগুলো যেরকম থাকে সেরকম হচ্ছে আকাশ অবজারভেশনাল 3টা ধাপে হচ্ছে গিয়ে প্রশ্নগুলো তৈরি করা হয় এবং সেই প্রশ্নগুলো এমসিকিউ আকারে রাখা হয় যাতে হচ্ছে কুইক আনসারগুলো করতে পারে ওরা। তো সেখানে অংশ নিয়েছে থাউজেন্ডস অফ পিপল, স্টুডেন্টস। তো সেখান থেকে যারা নির্বাচিত হয়েছে তারাই কিন্তু আজকে 17 এবং 18 তারিখ এবং 24 এবং 25 তারিখ আঞ্চলিক পর্বের পরীক্ষায় অংশ নিচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের এখন আমাদের পরীক্ষাটা চলছে। তো দ্বিতীয় পর্যায়ে তো আজকে 18 তারিখ, আজকে হচ্ছে আমাদের পরীক্ষা চলছে সিরাজগঞ্জ অঞ্চলে এবং এখানকার যে হচ্ছে কেন্দ্র সেটা হচ্ছে জ্ঞানোদায়িনী উচ্চ বিদ্যালয়। এটা খুব পুরনো একটা স্কুল এখানকার। তো এখানে প্রচুর পার্টিসিপেন্ট আসে এবং প্রত্যেকটা স্কুল থেকে বাচ্চা কাচ্চারা এত আগ্রহী, বিশেষ করে মহাকাশ বিজ্ঞান, বিদ্যা, জ্যোতির্বিদ্যার উপরে। তো ওরা তো যোগাযোগ করেই, বাবা মা যোগাযোগ করে এবং মজার বিষয় হচ্ছে ওদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা পর্যন্ত যোগাযোগ করে বলে আমাদের এতগুলো স্টুডেন্ট, এবং তারা দেখা যায় ঢাকায় যখন আসে, ঢাকায় জাতীয় পর্বে যখন অংশ নিতে আসে তখন দল বেঁধে একটা গাড়ি ভাড়া করে সবাই সদল বলে চলে আসে। দারুণ একটা এক্সপেরিয়েন্স। একদমই। আচ্ছা, আপনি বলছিলেন 17, 18 মানে আজকে, আর 24 আর 25 এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই দ্বিতীয় পর্যায়ে কতজন পরীক্ষা দিচ্ছে? যে আপনি বলছিলেন যে 1000-এরও বেশি অংশগ্রহণকারী ছিল প্রথম পর্যায়ে। প্রত্যেকটি কেন্দ্রে আমাদের হচ্ছে 200 জন করে আমরা নেই পরীক্ষার্থী এবং 200 জন প্রত্যেকটি বিভাগে কেন্দ্রে হচ্ছে অংশ নেয়। এখান থেকে 30 জনকে আমরা নির্বাচন করি যারা ঢাকার টিকিটটা পায় জাতীয় পর্যায়ের জন্য। তৃতীয় পর্যায়টাই তো জাতীয় পর্যায়ে? তৃতীয় পর্যায়টাই জাতীয়। আমাদের সব মিলে 4টি ধাপ বললাম তো, অনলাইন প্রিলিমিনারি এক্সাম, তারপরে হচ্ছে আঞ্চলিক যেটা হচ্ছে রিজিনাল রাউন্ড, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল রাউন্ড, তারপরে হচ্ছে একটা বুট ক্যাম্প হয়। এভাবে 4টি পর্ব হয়। যারা অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় তাদের বয়স সীমা কত? 14 থেকে 18। তাহলে তাদের কোশ্চেন্স গুলো যখন রেডি করেন, আপনারা প্রিপেয়ার করেন, তখন আসলে কোন বিষয়গুলো মাথায় থাকে? 14 থেকে 18 যেহেতু বলছি, তার মানে এখানে হচ্ছে 14, 15, 16, 17, 18 5টা বয়স চলে আসে, 5টা ক্লাস চলে আসে। তো এই কারণে এই চিন্তার জায়গা থেকে হচ্ছে এখানে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে এবং এই বিভাগগুলো হচ্ছে সিনিয়র এবং জুনিয়র। 14, 15 হচ্ছে আমাদের জুনিয়র বিভাগ
সিনিয়রদের হচ্ছে 16, 17 এবং 18। আচ্ছা তো তাদের পরীক্ষা প্রশ্নপত্রগুলো মোটামুটি তো স্যাম্পল আকারে হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্নগুলো হচ্ছে ওয়েবসাইটে দেওয়াই থাকে। তারপর একটু করে বলি এমসিকিউ থাকে। এমসিকিউ বলতে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, মহাকাশবিদ্যা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে প্রশ্ন থাকে। পাশাপাশি হচ্ছে আমাদের যেটা থাকে বিভিন্ন সমস্যা এবং সেটা সমাধান কিভাবে করতে হয় এই বিষয়গুলো আসলে ওদেরকে শেখানো হয়। এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল যেটা থাকে সেটা হচ্ছে অবজারভেশনাল রাউন্ড। সেখানে আসলে আমাদের খোলা আকাশে আমরা তো অসংখ্য নক্ষত্র দেখি, তারা দেখি, প্রত্যেকটার তো নামকরণ আছে, অবস্থান আছে। তো এই বিষয়গুলো নিয়েও একটা রাউন্ড হয় আমাদের। মোটামুটি এই সমস্ত বিষয়ের উপরে আসলে ওদের 100 মার্ক পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা তৈরি করা হয়। তাহলে তাদের প্রস্তুতিটা কেমন হতে পারে আপনি যদি একটু ছোট করে টিপস দিতে চান? ওকে, প্রথমে যেটা বলতে হয়, অ্যাস্ট্রোনমি তো আসলে আমাদের একাডেমিক যে পড়াশোনা এর ভেতরকার কোনো পড়াশোনা কিন্তু না। আমাদের স্কুল কলেজে কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু অ্যাস্ট্রোনমি শেখানো হয় না, পড়ানো হয় না। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা কেন, এখানে উত্তরটা চলে আসে। কিরকম সেটা, যে ওই যে বললাম যে আমাদের যেহেতু আসলে পাঠ্যপুস্তকের পড়াশোনার বাইরের একদম সম্পূর্ণ বিষয়টা, এবং সেই বিষয়গুলো কি আমাদের উদ্দেশ্য থাকে যে প্রত্যেকটা স্টুডেন্টদের বিজ্ঞান চিন্তার জায়গাটা তৈরি করে দেওয়া, মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান চিন্তার জায়গাটা, জগৎটা তৈরি করে ফেলা। এবং ওই যে বলছিলাম যে হচ্ছে যুক্তিবিদ্যা, অর্থাৎ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেটা সমাধানের পথগুলো নিজে নিজে খুঁজে বের করা। এই বিষয়গুলো না আমরা আমাদের হচ্ছে এই প্রতিযোগিতাটার 4-5 ধাপের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধারাবাহিকভাবে দেখা যায় যে এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে বাচ্চারা কখন যে আসলে এই বিষয়গুলোর মধ্য দিয়ে একটা ওরিয়েন্টেশন শেষ করে বের হয়, সেটা শেষ করার পরে হচ্ছে ওরা নিজেরা উপলব্ধি করে। এবং এই উপলব্ধি কিংবা হচ্ছে এই পর্যায়গুলো শেষ করার পরে আমাদের উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে, এটা তো জাতীয় পর্যায়ে হলো, যেহেতু আমাদের দেশে আসলে অ্যাস্ট্রোনমি চর্চাটা এখনো হচ্ছে এবং আরো হবে ভবিষ্যতে, এবং আমরা সেই কিছু চেষ্টা, সীমাবদ্ধতা রয়েছে ওই যে বললাম যে একাডেমিক আপনার পড়াশোনা যেহেতু অ্যাস্ট্রোনমি বিষয়টা নেই, এটা সম্পূর্ণ সিলেবাসের বাইরের একটা পড়াশোনা। তো এই বাইরের আগ্রহটা তৈরি হওয়া, চিন্তা স্বপ্ন দেখার হচ্ছে গিয়ে এই ওদের শুরুগুলো হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমাদের নার্চারগুলো শেষ করে আমরা আন্তর্জাতিক পর্যায়ের জন্য আমরা প্রস্তুতিগুলো নেই। কারণ আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাস্ট্রোনমি পড়ানো হয়। তো সেখানে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যাওয়ার জন্য প্রস্তুত হয়। এবং ইতিমধ্যে জানা যে গত বছর আমরা ইন্টারন্যাশনাল একটা অলিম্পিয়াড, যেটা হচ্ছে ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, রাশিয়ার সুচিতে হয়, মস্কো শহর। তো সেখানে অংশ নিয়ে আমাদের বাচ্চারা একটা স্বর্ণপদক জয় করে নিয়ে এসছে। 6 জন বাচ্চা কাচ্চা যায় এবং 6 জনই কিছু না কিছু জয় করে ফিরে এসছে। মানে ফাইনালিস্ট থাকবে 6 জন। এবারে তো 31 জুলাই এটা অনুষ্ঠিত হবে। 31 জুলাই হচ্ছে আমাদের জাতীয় পর্বটা শেষ। মানে 31 জুলাই আমরা 6 জনকে পেয়ে যাব। 6 জন, 31 জুলাই পাবো না, 31 জুলাই পাবো আমরা 30 জন। আচ্ছা, আমাদের 300 জন যে বাচ্চা কাচ্চা আসবে গোটা বাংলাদেশ থেকে, এখান থেকে আমাদের জাতীয় পরীক্ষাটা হবে। এখান থেকে আমরা 30 জনকে নির্বাচন করব। 30 জনকে নিয়ে আমরা একটা ক্যাম্প করব 3 দিন ব্যাপী। সেই ক্যাম্প থেকে 6 জন নির্বাচিত হবে। আচ্ছা, তারপর সেই 6 জনকে প্রস্তুত করবার যে প্রক্রিয়া সেটা আসলে কেমন হবে, যাদেরকে নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে নিয়ে যাবেন? ওকে, আমাদের 3 দিনের যে ক্যাম্প, সেখানে আসলে যারা আমাদের প্রশিক্ষক থাকেন তারা মেধাবী এবং এই বিষয়ে ভীষণ এক্সপার্ট, অভিজ্ঞ। তারা তো 3 দিন ব্যাপী একটা মোটামুটি প্রশিক্ষণ দেন। এর পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনালি বেশ কিছু অলিম্পিয়াড আছে। এর মধ্যে একটা ইতিমধ্যে আমি বলেছি যে ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, যেটা সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হয়। সেখানে আমরা অংশ নিতে এবছরও যাব। সেটার আগে তো একটু সময় পাবো। আর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড যেটা, এটা সব থেকে প্রাচীনতম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সেখানে আমরা অংশ নিতে যাওয়ার চেষ্টাটা করব। তো এই দুটোর মাঝখানে মধ্যবর্তী যে সময়টুকু, যে 6 জন থাকে, এদের নিয়ে দেখা যায় ধারাবাহিকভাবে আমাদের অনলাইন অফলাইন বিভিন্ন ধাপে ধাপে ওয়ার্কশপগুলো আমাদের চলে। প্রশিক্ষণ পর্বটা এরপরে আসলে ধারাবাহিকভাবে চলতেই থাকে বিভিন্ন ক্ষেত্রে আর কি। আচ্ছা, তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গেলে যেসব বাচ্চারা এখানে আসলে অংশগ্রহণ করছে বা যারা যে 6 জন নির্বাচিত হবে, তাদের জন্য এটা কঠিন বলে মনে হয় কিনা? কারণ লেখাপড়ার পাশাপাশি আরও একটি আমি বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া এবং রেগুলার বেসিস এখানে সময় দিতে হচ্ছে, তারা এটা চ্যালেঞ্জ ফেস করে। অন্যান্য অনেক অলিম্পিয়াড হয়, প্রতিযোগিতা হয়, কিন্তু জ্যোতির্বিদ্যা কিংবা বিজ্ঞান কিন্তু একদমই ভিন্ন। এখানে যারা আসে ওরা
আগ্রহ থেকে আসে। আচ্ছা। এবং এই আমরা বলি যে হচ্ছে আমাদের জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আগ্রহ, কিউরিসিটি, কৌতূহল। একটা কৌতূহল থেকেই কিন্তু হচ্ছে আপনার অনেক কিছু অর্জন করার পথগুলো আমাদের তৈরি করে দেয়। তো ওই কৌতূহল থেকে দেখা যায় বাচ্চারা, এখনকার বাচ্চা কাচ্চারা তো ভীষণ স্মার্ট, অনলাইন প্ল্যাটফর্মে ওরা খুঁজে বের করে ফেলে। আর এর পাশাপাশি আমরা তো আসলে একটা ব্রিজ লাইন, আমরা আসলে সেই পথ পরিক্রমাটুকু হচ্ছে ওকে তৈরি করতে সাহায্য করি, গাইডলাইনটা দেই। এবং আমাদের অসংখ্য পাবলিকেশনস আছে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন 4 দশক ধরে কাজ করছি আমরা, এবং এই 4 দশক ধরে কাজ করার আমাদের পথ পরিক্রমায় আমাদের পাবলিকেশনস ছাড়াও হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কার্যক্রম থাকেই বছরব্যাপী। 40 বছর তো লম্বা একটা সময়। একেবারেই। 21তম বারের মতো যেহেতু এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রো অলিম্পিয়াড, মানে অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই, সেই প্রক্রিয়ার মধ্যে আছে, গত 20 বারের তুলনায় এবারটা কোথায় বা কিভাবে আলাদা করবেন? প্রথমটা ওই যে বললাম যে অনলাইন ভার্সনটা আবার যুক্ত হয়েছে, এখানে একটু ভিন্নতা এসছে যে আমরা প্রথমবারের মতো অনলাইন প্রিলিমিনারি এই ভার্সনটাকে যুক্ত করেছি। তো এখানে আসলে পুরো বাংলাদেশ থেকে অনেক বাচ্চা কাচ্চা অংশ নিয়েছে, বিভিন্ন স্কুল থেকে, যে স্কুলগুলো আসলে আমরা বিগত সময়গুলোতে যখন দেখেছি যে আমরা দেখি যে প্রত্যেকটা জেলা এবং বিভাগ থেকে সেরা স্কুলগুলো যেরকম আসে, সেরা স্কুলগুলো থাকে কিন্তু সবসময় তারা সমস্ত হচ্ছে দেখা যায় অংশগ্রহণে তারা এগিয়ে থাকে। এর বাইরেও এমন কিছু রিমোট স্কুল থেকে এসছে যেটা আমাদেরকে অবাক করেছে, যে এই স্কুলগুলো এসছে। তো আমরা ভীষণ অবাক হয়েছি এবং আমাদের ভীষণ ভালো লেগেছে যে যাক, আমাদের প্রচার এবং আমাদের অলিম্পিয়াডের প্রচারের চাইতে বড় কথা হচ্ছে বাচ্চাদের মধ্যে কৌতূহলের জায়গাগুলো আমরা ধীরে ধীরে তৈরি করতে সমর্থ হচ্ছি। এটা একটু ভিন্নতার জায়গা তৈরি করছে এবছর। আচ্ছা, আমরা অবশ্যই চাইবো যে অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026 সফল হোক, শুভ প্রত্যাশা রইল। এবার একটু জানতে চাইবো যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বিভিন্ন রকম উদ্যোগ তো গ্রহণ করে থাকে সবসময়, এবং তার মধ্যে সূর্য উৎসব আছে, অ্যাস্ট্রো অলিম্পিয়াড আছে, অনেক কিছু আছে। এমনি অন্যান্য সারা বছরের কার্যক্রম আর কি কি থাকে? 4 দশক তো লম্বা সময়, অনেক কাজে আমাদের বিগত সময়ে হয়েছে, সেটারও ধারাবাহিকতা এখনো আছে। আমাদের কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে কিন্তু আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে, বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কার্যক্রম। কোন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যখন আমাদেরকে ডাকে, আমাদের সময় থাকলে আমরা ছুটে চলে যাই, তাদের দিয়ে দেখা যায় দিনব্যাপী অথবা একটা নির্দিষ্ট সময়ব্যাপী আমাদের কার্যক্রমগুলো করি। আচ্ছা, মানে ওয়ার্কশপ টাইপের হয়, রকেট বানানোর হচ্ছে দেখা যায় ক্যাম্প হয়, ছবি আঁকা হয়, বিজ্ঞান, মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান এই বিষয়ে হচ্ছে আমাদের একসঙ্গে সময় কাটানো হয় আর কি। এর পাশাপাশি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রতি মাসে একটা অবজারভেশন ক্যাম্প আমরা আবার চালু করেছি, এবং সেটা হচ্ছে প্রতি মাসে, রেগুলারলি হচ্ছে সপ্তাহের প্রতি মাসের প্রথম শনিবার অথবা সর্বশেষ শনিবার, এবং সেটা মেঘমুক্ত আকাশ থাকা সাপেক্ষে আকাশ দেখানোটা হয় আমাদের, এটা রেগুলারলি হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আপনি আমাদের সূর্য উৎসব যেটা বললেন, সান ফেস্টিভ্যাল, এটা আমরা বছরের শেষে করি। নতুন বছরকে হচ্ছে উদযাপন বরণ করে নেওয়া এবং বছরের শেষ দিনকে হচ্ছে বিদায় জানানো, এটা ওই উৎসবটা। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের স্পেস ফেস্টিভ্যাল হয়, লিউনিড ফেস্টিভ্যাল হয় আমাদের, যেটা হচ্ছে নভেম্বরে হয়। তারপরে হচ্ছে আমাদের প্রকাশনা, এটা তো চলতেই থাকে। আবার নতুন করে আমাদের হচ্ছে মহাকাশ বার্তাগুলো প্রতি 3 মাস অন্তর অন্তর বের হচ্ছে, যেটা হচ্ছে আপনার মহাকাশ বিজ্ঞান নিয়ে এখনো পর্যন্ত বাংলা ভাষায় বলা চলে না, এবং বেশ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পাবলিকেশনস এখনো পর্যন্ত বাংলা ভাষায় পুরো বিশ্বে। তারপর আমাদের দেখা যায় ছোট ছোট ওয়ার্কশপগুলো চলতেই থাকে। আর এর মধ্যে হঠাৎ করে যদি মনে হয় নতুন কিছু করবো সেটা করি, পুরনো কোনো একটা হচ্ছে যদি মনে হয় যে হ্যাঁ আমরা এর আগে এটা করেছিলাম, এবছর আবার এটা করে ফেলি। অ্যাস্ট্রোনমি নিয়ে আপনার তার মানে বেশ কিউরিওসিটি ছিল বা আছে এখনো, সেটা তো কিভাবে তৈরি হয়েছিল? এটা ওই যে কৌতূহল থেকে আসলে ওই যে সবকিছুর আসলে শুরুটা হয়। তো কৌতূহল থেকে আকাশ, তারা, নক্ষত্র চেনা, দেখা, এদের সম্পর্কে জানা, গল্পগুলো জানা, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা, দেখতে কেমন লাগে চাঁদটা, নক্ষত্রকে দেখতে কেমন লাগে, এদের গল্পগুলো জানার চেষ্টাটা করা। সেখান থেকেই ধীরে 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 একটু একটু করে হয়ে গেছে, একটু করে, এবং এটা একটু একটু করেই হয় আসলে। মানে এটার আসলে ধরে বেঁধে আসলে
কাউকে পড়ানো যায় না। নিয়ম করে ওভাবে হয় না আসলে। হ্যাঁ হ্যাঁ, নিজেদের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা জানার তীব্র থেকে। বাসনা থাকতে হয়। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, এত তথ্য শেয়ার করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমি আসলে যেহেতু আজকে আমাদের বসা এবং হচ্ছে আড্ডার মূল উদ্দেশ্য হচ্ছে 21তম অ্যাস্ট্রো অলিম্পিয়াড, এবং এর আগে একটা নাম আছে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বলছিলাম যে হচ্ছে এই মানুষগুলো অথবা এই প্রতিষ্ঠানগুলো না থাকলে কিন্তু আমাদের এত চমৎকার দেশব্যাপী কিন্তু একটা আয়োজন সম্ভব হয় না। এবং এই বছর আমাদের সঙ্গে আমি শুরুতে বলছিলাম যে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং আমি বলছিলাম স্পার্সোর কথা। স্পার্সো আমাদের সঙ্গে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আর ধন্যবাদ এনটিভিকে, এবং ধন্যবাদ আমাদের আলফ্রেড খোকন ভাইকে, এবং সেই সঙ্গে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrona@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।